জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমার আলাপচারিতার সাথে থাকার জন্য। আমি সাধারণত আলোচনা করি বিভিন্ন বিষয়ের উপরে মাঝে মাঝে। এটা নিজস্ব চিন্তা চেতনার উপরে ভিত্তি করে আমি এটা করি। যেহেতু আমি একজন সাংবাদিক, সম্পাদক, সেই হিসাবে আমার ভিতরে দেশ, রাজনীতি, পরিস্থিতি সবকিছু নিয়েই একটা যেন আ চিন্তা আসে এবং দেশের সংস্কৃতি, সাহিত্য। আজকে একটা ইতিহাসের একটি অংশ যেটি আমি আপনাদের সাথে একটা বিশেষ পর্ব হিসেবেই বলা যেতে পারে এটা আমি বলছি। বা আজকে আপনাদের সাথে আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বঙ্গভবনের ইতিহাস। এই বঙ্গভবনের ইতিহাসটা হচ্ছে যে আমাদের ইতিহাসটাকে একটু পরিষ্কার করে তুলে ধরা যে এ পর্যন্ত আমাদের কতজন রাষ্ট্রপতি আসলেন, কতজন গেলেন। ঠিক এই বিষয়টির উপরেই এই চড়াই উতরাই অনেক কিছুর বিষয় নিয়ে একটু আপনাদের সাথে এই আলাপচারিতার পক্ষ থেকে এই বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি অধ্যায়। একই সুতে গাঁথা। এই একই সুতোতে গাঁথা এই শুরুটা কিন্তু ওই বঙ্গভবন থেকেই। কিন্তু এই পদটা, অর্থাৎ এই যে পদ, রাষ্ট্রপতির এই পদ, এটা কিন্তু সাংবিধানিকভাবে একটা অলংকার ছিল। ১৯৭২ সালে সংবিধানে রাষ্ট্রপতি ছিলেন নিয়মতান্ত্রিকভাবে প্রধান। ১৯৭৫ সালের ৪র্থ সংশোধনীর মাধ্যমে দেশের সব ক্ষমতা কেন্দ্রীভূত হয় বঙ্গভবনে। এইখানেই আমরা একটু যদি আসি তাহলে দেখব যে অনুচ্ছেদ ৭০ এবং সংসদীয় সংকট, এইটা ১৯৯১ সালে হয়। সেটা হলো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর রাজনীতিতে একটা যুগান্তকারী মোড় আসে। শাসনতান্ত্রিক ক্ষমতা রাষ্ট্রপতির হাত থেকে পুনরায় সেটা প্রধানমন্ত্রীর হাতে চলে আসে। কিন্তু সংসদীয় ব্যবস্থা ফেরার সাথে সাথেই সামনে আসে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কঠোর বাস্তবতাটা। রাজনৈতিক কেনাবেচা বা ফ্লোর ক্রসিং, বারবার সরকারের পতন ঠেকাতে এই আইনটি যুক্ত করা হলেও এটি সংসদ সদস্যদের স্বাধীন সত্তাকে শৃঙ্খলিত করে ফেলে। যার ফলে নিজস্ব বিবেক বা জনস্বার্থের পক্ষে স্বাধীনভাবে ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার তারা হারান। আমরা যে দিকটিতে এবারে একটু আসবো সেটি হলো যে আমি বলেছিলাম যে ইতিহাস, আমরা যদি বঙ্গভবনের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা একটু দেখতে পারবো যে এই ইতিহাসটা কি এবং কেমন। আমাদের স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এবারে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তাকে দিয়ে ১৯ জন ব্যক্তি হবে। এই যে ২২ জন, গত ২২ জন যেটা পালন করেছেন তাদের মধ্যে পূর্ণাঙ্গ ছাড়াও ছিলেন অস্থায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই জায়গায় আমরা একটু দেখি যে কে কে ছিলেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন গঠিত প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে তিনি
26শে মার্চ থেকে 1972 সালের 22শে জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন। দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন 3 বছর পরে। সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয়েছে 1975 সালের 25শে জানুয়ারিতে। তিনি পুনরায় রাষ্ট্রপতি হন এবং শেখ মুজিবুর রহমানের ফলে তিনি যে রাষ্ট্রপতি হলেন, এর ফলে তিনি ছিলেন বাংলাদেশের কি হলেন? তিনি বাংলাদেশের প্রথম পঞ্চম রাষ্ট্রপতি। একই বছরে 15ই আগস্ট সপরিবারে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি পদটিতে বহাল ছিলেন। এবার একটু স্বাধীনতার আগে যে দেখি, সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবুর রহমানের অবর্তমানে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 10ই জানুয়ারি পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি। এখানে আমরা আরেকটু আসি এবার। এই দায়িত্ব পালনকালে অর্থাৎ তিনি 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 12ই জানুয়ারি পর্যন্ত ছিলেন। দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। কিন্তু 1975 সালে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয় 1975 সালে। সেই সময়ই রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব পালন করেন। এবারে আমরা একটু আসি আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী 1972 সালের 12ই জানুয়ারি লন্ডন থেকে ফিরে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। 1973 সালের 24শে ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। মাহমুদুল্লাহ আবু সাইদ চৌধুরী পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব থেকে মোহাম্মদুল্লাহ 1974 সালের 27শে জানুয়ারি পর্যন্ত 1 মাসের কিছু বেশি সময় নিয়ে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। খন্দকার মোস্তাক আহমেদ 75-এর পট পরিবর্তনের পর তিনি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় এই যে খন্দকার মোস্তাক তিনি বিদ্যুৎ, সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পরে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। 1975-এর 3রা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থানের পর 6ই নভেম্বর তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সেই হিসাবে তিনি মোট 81 দিন, মাত্র 81 দিন তিনি দায়িত্ব পালন করেছিলেন। আবু সাদাত মোহাম্মদ সায়েম খন্দকার মোস্তাক আহমেদের পর 1975 সালের 6ই নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি কিন্তু প্রথম দায়িত্ব নেন। এই ব্যাপারে অবশ্যই ইতিহাসবিদরাও মনে করেন আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন ক্ষমতাহীন রাষ্ট্রপতি। কারণ তিনি রাষ্ট্রপতি হলেও তখন রাষ্ট্র ক্ষমতা ছিল কার্যত সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে। এটা আমাদের বঙ্গভবনের রাষ্ট্রপতির ইতিহাসের একটি অংশ। তিনি এই পদে থাকার পর 1977 সালের 21শে এপ্রিল ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। এই 1977 সালে
21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। পরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল প্রতিষ্ঠা করেছিলেন তিনি এবং বিতর্কিত এক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছিলেন 1981 সালে। 30শে মে একদল সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে হত্যা করার আগ পর্যন্ত পদটিতে বহাল ছিলেন তিনি। জিয়াউর রহমান, আব্দুস সাত্তার, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর 1981 সালের 30শে মে রাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন। 6 মাসের মধ্যে অনুষ্ঠিত বিতর্কিত এক নির্বাচনে 66% ভোট পেয়ে 20শে নভেম্বর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। মাত্র 4 মাস পরে 1982 24শে মার্চ সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করলেন। ফলে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নির্বাচিত বেসামরিক রাষ্ট্রপতি যাকে সরাসরি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করা হলো। এবার আসা যাক এরপরে কে আসছে, আবুল ফজল মাহমুদ আহসান চৌধুরী। আব্দুস সাত্তারকে অপসারণের 3 দিন পর 27শে মার্চ বিচারপতি আবুল ফজল মাহমুদ আহসান চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র 9 মাস পর 1983 সালের 11ই ডিসেম্বর ক্ষমতা থেকে তিনি সরে যান। এবারে কে আসছে, এবারে আসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন এই হুসাইন মোহাম্মদ এরশাদ। 1983 সালের 11ই ডিসেম্বর থেকে 1986 সালের 23শে অক্টোবর পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। 1986 সালে বিতর্কিত একটি নির্বাচনের আয়োজন করে আবারও রাষ্ট্রপতি হন এবং প্রবল সবশেষেই প্রবল গণ আন্দোলনের মুখে 1990 সালের 6ই ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন। এবার শাহাবুদ্দিন আহমেদ হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। পরে সব বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। দায়িত্ব শেষে 1991 সালের 9ই অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্ব থেকে তিনি সরে যান। 1996 সালের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারও রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। পূর্ণ 5 বছরের মেয়াদ শেষে 2001 সালের 14ই নভেম্বর রাষ্ট্রপতি পদ থেকে তিনি বিদায় নেন। ফলে 12 ও 14তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন আহমেদ। এবারে ইতিহাসের পাতায় আর একটু দেখা যাক কে আসছেন। এরপরে আসছেন আব্দুর রহমান বিশ্বাস। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিদায় নেওয়ার পর রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। 1979-80 সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মন্ত্রিসভার পাটমন্ত্রী ছিলেন এবং 1981-82 সালে বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর পদে ছিলেন। নিজের মেয়াদ পূর্ণ করে 1996 সালের 9ই অক্টোবর বিদায় নেন। এরপরে আসলেন ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে।
মিস্টার চৌধুরী জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দুই সরকারের সময় তিনি মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময়ে তিনি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করেছেন। কিন্তু তার প্রতি বিএনপি তার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা। এরপরে আসেন মোহাম্মদ জমির উদ্দিন সরকার। একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগের পর তিনি 21শে জুন থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপরে আসলেন 2002 সালে ইয়াজউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাষ্ট্রপতি শপথ নেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। তিনি 2006 সালে রাষ্ট্রপতির পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব পালন করেন। পরে সংসদ নির্বাচনে তিনি এবং রাজনৈতিক অচল অবস্থার প্রেক্ষাপটে 2007 সালে উপদেষ্টার পদ ছাড়লেও রাষ্ট্রপতি পদে কিন্তু তিনি বহাল ছিলেন। 2009 সালের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত টানা রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি। মেয়াদ শেষ হবার পরেও কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেয়াদ শেষ হবার পরেও 2 বছর, এটা তো 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বললেন, 2 বছর পর্যন্ত তিনি করেছেন। মোহাম্মদ জিল্লুর রহমান 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন। 2013 সালের 23শে মার্চ মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদ জিল্লুর রহমান রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। এরপরে আসেন মোহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। জিল্লুর রহমানের অসুস্থ অবস্থার পর 2013 সালের 13ই মার্চ স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারে থাকাকালীন 20 মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত অস্থায়ী এবং 1 বছরের 24শে এপ্রিল থেকে 2023 সালের 23 এপ্রিল পর্যন্ত 2 মেয়াদে পদটিতে তিনি বহাল ছিলেন। এরপরে মোহাম্মদ শাহাবুদ্দিন আসলেন। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ 2 মেয়াদের দায়িত্ব পালন শেষে মোহাম্মদ আব্দুল হামিদের পদত্যাগের পর তিনি 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার পরবর্তী সময়ে নির্বাচিত বিএনপি সরকারের কয়েক মাস পর্যন্ত পদটিতে বহাল ছিলেন তিনি। পরে শারীরিক জটিলতার কারণ দেখিয়ে 2026 সালের 24শে জুলাই তিনি পদত্যাগ করেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 5 দশকের বেশি সময় বঙ্গভবনের অনেক পট পরিবর্তন হয়েছে। সম্প্রতি 2026 সালের 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে শারীরিক জটিলতার কারণ দেখেই শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করেছিলেন। 1971 সালের 26শে মার্চের মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ইতিহাসে আমরা সেটি পেলাম এবং সেটি আপনাদেরকে বললাম। আমি আরেকটি দিকে একটু যাব, সেটি হলো আপনাদের সাথে আমি সময় হয়তো বেশি নেই, 19 মিনিট হচ্ছে, আর 1 মিনিটের মধ্যে এটা শেষ করে ফেলবো। এই যে আমাদের ত্রয়োদশ নির্বাচন যেটি হয়ে গেল,
এই ত্রয়োদশ নির্বাচনের পরে দ্বাদশ সংসদে আমরা যদি আসি তাহলে আমরা দেখব যে ত্রয়োদশ নির্বাচনে আমাদের পরবর্তীতে শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগ করার পরে আসলেন আমাদের মির্জা ফখরুল ইসলাম বিএনপির থেকে তিনি পদত্যাগ করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন 255 ভোটে সংসদীয়ভাবে তিনি নির্বাচিত হয়েছেন। আমাদের দেশের রাজনীতি এবং সংবিধানের ক্ষমতা, রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা, রাষ্ট্রপতিকে যে নিজস্ব একটা ক্ষমতা দেওয়ার কথা সেটি কিন্তু আমাদের সংবিধানে নেই। এই ইতিহাস আমাদেরকে যে জায়গাটিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, এটা চরম একজন রাষ্ট্রপতির ইয়েতে চরম একটা ব্যর্থতা আমরা দেখলাম 24-এর আন্দোলন পরে। একজন রাষ্ট্রপতিকে সরানোর জন্য প্রচন্ড রকমের চাপ সৃষ্টি, প্রচন্ড রকমের পরিস্থিতি তৈরি হলো, যা ইতিহাসে এটা দ্বিতীয় বিরল। এখন দ্বিতীয় বিরল কেন বলছি? ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, বিএনপি তার ভিতরে মানে বিরুদ্ধে যে অনাস্থা আনলো, এটা ইতিহাস সবাই জানেন। এই একটি বিরল ঘটনা, একজন রাষ্ট্রপতিকে রেল লাইন ধরে পালাতে হচ্ছে, তাকে ধারা করা হচ্ছিল। আমাদের দুর্ভাগ্য এখানে আমাদের রাষ্ট্রটার গণতন্ত্রের নীতি এবং রীতি চর্চা যে জায়গাটায় আমরা দুর্ভাগ্যে বসবাস করছি সেটি। এখানেই আমি শেষ করছি। 20 মিনিট ধরে আলোচনাটা করলাম, যেহেতু একটি ইতিহাসের পাতা সেহেতু একটু সময় লাগবে বই কি। আপনারা এটা কেউ শুনলে শুনতে পারেন, কেউ শুনলে নাও শুনতে পারেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আলাপচারিতার পক্ষ থেকে এবং সময় কথনের পক্ষ থেকে আমি একাই এই কাজটি করি। ফেসবুকে সময়ের কথন বলে লিখি এবং আলাপচারিতা বলে আমার একটি ওয়েব পেজ আছে, সেখানেও আমি ইতিহাস ভিত্তিক, ওটা একটি গবেষণাপত্র, সব রকম সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সবটা নিয়েই একটি গবেষণাপত্র, ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমি ওখানে উপস্থাপন করি এবং বিশ্লেষণ করি। তো এইটাই হচ্ছে আমি করি। এখন চাকরি জীবন সবকিছু রিটায়ার্ড হওয়ার পরে আমার তো যেটুকু কাজ এখন, সংবাদ নিয়েই আমি কাজ করি সারাদিন সারাক্ষণ, এবং সেই কাজগুলা গবেষণার কর্মটা করতে আমাকে পরিবার থেকেও অনেক সমস্যা শুনতে হয়। যাই হোক, আজকে আপনাদের কাছে আমি বসে একটু আলোচনাটা করতে পারলাম, খোলামেলা ভাবে ইতিহাসের একটু কথা তুলে ধরতে পারলাম, এর জন্য আমার কাছে ভালো লাগলো। আপনাদেরকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা। পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, এই কামনা করে শেষ করছি আজকে আলাপচারিতার এই ইতিহাস ভিত্তিক আলোচনাটা।